Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আপনি এসে গেছেন ছোট মেম সাহেব। আমি তো এসে গেছি, কিন্তু তোমার কাজ তো দেখছি এখনো শেষ হয়নি। ব্যাস একটা ঘোড়ার মালিশ বাকি আছে। সেসব জানি না, আমি অপেক্ষা করতে পারবো না। যদি কাজ শেষ না করি তাহলে বাবা রেগে যাবে। বিমান! হ্যাঁ বাবা। আরে মেম সাহেব, প্রণাম ছোট মেম সাহেব। আপনি আমার পা ছবেন না দিনু কাকা, আমার ভালো লাগে না। মেম সাহেব, এটা তো বছর ধরে চলে আসা এক নিয়ম। ঠাকুর পরিবারের পা ছুঁয়ে জীবন ধারণ করাই আমাদের ধর্ম, আমাদের ভাগ্য। তা হবে, আমার পছন্দ নয় মানে পছন্দ নয়। যাক সেসব কথা, আমি বিমানকে নিয়ে যাচ্ছি খেলা করার জন্য। কিন্তু একটা ঘোড়ার মালিশ এখনো বাকি আছে। আমি কিছু শুনতে চাই না, আপনি একে বলুন না দিনু কাকা। দেখো বাবা, মেম সাহেবের হুকুম মেনে চলাই আমাদের সবচেয়ে বড় ধর্ম। তুমি বাকি কাজ আমি করে নেব। আচ্ছা বাবা, তুমি যাও। এবার খেলা জমবে, চলো বিমান। কি হলো ছোট ম্যাম সাহেব? কিছু হয়নি, কাটা ফুটে গেছে। দিন আমি বের করে দিচ্ছি। আপনার নুপুরটা কোথায় গেল ছোট ম্যাম সাহেব? নুপুর? তাই তো, হয়তো রাস্তায় কোথাও পড়ে গিয়ে থাকবে। কোথাও পড়ে গেছে না তুই চুরি করেছিস? তাই তো বাবা এই গরিবদের সঙ্গে আমাদের খেলাধুলো করতে বারণ করেন। হ্যাঁ, নুপুর কোথাও পড়ে গেছে দাদা, বিমান কখনো চুরি করবে না। আপনি এই গরিব বদমাশদের চেনেন না মেম সাহেব। নুপুরটা ফিরিয়ে দে, নইলে ধরে পেটাবো। আমি সত্যি বলছি ছোট মালিক, আমি নুপুর চুরি করিনি। আরে বেটা, তাড়াতাড়ি বলে দে, যদি ছোট মালিক হাত তোলে তাহলে তো চামড়া তুলে নেবে। কোথায় রেখেছিস নুপুরটা? দাদা! তুই সরে যা। ছোট মালিক, আমি আপনাকে ছাড়বো না। আরে আরে আরে, তুই ছোট মালিককে মারছিস? তোর লজ্জা করে না? চল চল, তুই বড় মালিকের কাছে চল। তোমার 7 পুরুষ এই প্রাসাদের অন্ন খেয়ে পালিত হয়েছে দিনু। তোমার ছেলেকে কি এই কথাটা বলনি? বিমান এ কথা জানে মালিক। জেনে শুনে ওর এতটা সাহস হলো কি করে? মালিক, বিমান চোর নয়, তবু আপনি যখন বলছেন তখন কথাটা নিশ্চয় সত্যি হবে। আমি চুরির কথা নয়, ওর নেমো খারামির কথা বলছি দিনু। যাও, ছোট ঠাকুরের গায়ে হাত তুলে করেছে। এবারের মতো একে ক্ষমা করে দিন মালিক, এমন পাপ ও জীবনে কখনো করবে না। পাপের পরিণাম শাস্তি হয় দিনু, ক্ষমা নয়। রাজবাহাদুর, আগে বাবা। একে 25 বার চাবুক মারো, যাতে 25 বছর অবধি ও আবার এমন পাপ করার সাহস না করতে পারে। বিমান, ছোট মেম সাহেব। শুয়ে থাকো বিমান, তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। তোমার খুব কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছিল ছোট মেম সাহেব, কিন্তু আপনার ওষুধ লাগাতেই সব কষ্ট দূর হয়ে গেল। আমি আর কখনো ছোট মালিকের গায়ে হাত তুলবো না, বরং মালিকের জন্য প্রাণ দিয়ে দেব আমি। কিন্তু আমার উপর চুরির অভিযোগটা কেন? কেঁদো না বিমান, শান্ত হও। 80টা চালের বস্তা গুদামে পাঠিয়ে দিয়েছি। আহা, মোহিনী, এই যে এসে গেছো। কোথায় গেছিলে? বিমানের চোটে মলম লাগাতে গেছিলাম। ওই একটা গরিব চাকরের প্রতি এত সহানুভূতি? নাই মশাই, আগে মালিক, মনে হচ্ছে আমার আদর ভালোবাসায় আমার মেয়েটা নরম মনের হয়ে যাচ্ছে। ওর এখানে থাকাটা ঠিক নয়। ওকে কালই আমার বোনের কাছে বিলেতে পাঠিয়ে দিন, ওখানেই পড়াশোনা করবে না হয়। বাবা!
বাবা, সাপে আমায় কেটেছে। তুই মালিককে ডেকে আন। যা গিয়ে মালিককে ডেকে আন তুই। মালিক এসে গেছে দিনু, মালিক এসে গেছে। মালিক, আপনার দর্শন পেয়ে গেলাম। এবার আরামে মরতে পারবো। এই জন্ম ধন্য হয়ে গেল। যতটা সেবা করার কথা ছিল ততটা হয়ে করেছি। এবার মালিক, মারা যাওয়ার সময় আমার বাবা যেমন, আমিও তেমন একে আপনার হাতে সঁপে বাবা! নাই মশাই, আগে মালিক। এর অন্তিম সংস্কারটা করিয়ে দিন, আর তার খরচাটা খাতায় লিখে নিয়ে বিমানকে দিয়ে টিপসই করিয়ে নিন। আগে হুজুর। আরে ও বিমান, আগে আগে নায়েব মশাই, দেখো শিগগির গাড়ি বার করো, মালিক শহরে যাবেন। আগে ঠিক আছে। নায়েব মশাই, আপনি মালিককে ছোট মেম সাহেবের সম্বন্ধে কিছু বলছিলেন। হ্যাঁ, লন্ডনে আছে ও, এবার ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছে। হ্যাঁ, কবে আসবেন? ভগবান জানেন কবে আসবে, পড়াশোনা অনেক বাকি, ফিরতে সময় লাগবে। তুই গাড়ি বার কর। আজ আপনি এখান থেকে চলে গেলেই ভালো হয়। কেন? সরকার একলা বসে আমার গান বাজনার আনন্দ নিতে চান। আমি কোনো সরকারের মর্জির গোলাম নই। আমি গান শুনতে এসেছি, গান শুনে তবেই যাব। কার এত দুঃসাহস যে রায় বাহাদুর দৌলত সিংহের সামনে এত উঁচু গলায় কথা বলে? আমায় লোকে শ্যামাপ্রসাদ রায় নামে চেনে। এই শহরে পুলিশ থেকে নিয়ে বদমাশ অব্দি সবাই আমার দোকানের মাথায়। আর যে আমায় অপমান করে তাকে আমি এভাবে শিক্ষা দিই। মালিকের উপর হাত তুলি তুই। শান্তি নিষেধ, ডাকাতি শাস্তি 7 বছর। আরে হলো বিমান, খুন শাস্তি 3 বছর। খুন আর শাস্তি শুধু 3 বছর? অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল স্যার, দুর্ঘটনায় মারা গিয়েছে। ইরফান, ইয়েস স্যার। জেলের কাপড় দিয়ে দাও। চলো। ওয়েলকাম টু ইন্ডিয়া, ওয়েলকাম টু মোহিনী হোটেলস মোটেলস। বার্থডে হ্যাপি। কার ঘর ভেঙে? মাইনি হলেন বটবেল। আমি এনার পার্টনার, তা চারানি হই না কেন? কার ঘর ভেঙে? হ্যাঁ। মোহিনী ফ্যাক্টরি, মোহিনী ইন্ডাস্ট্রিজ, মোহিনী সুগার ফ্যাক্টরি। আমি আপনার নামে প্রচুর ব্যবসা করেছি, কিন্তু আপনার দর্শন এই প্রথমবার আমি পেলাম। আমার মেয়ে এখন দেশে ফিরে এসেছে, দেখা সাক্ষাৎ তো হতেই থাকবে। ভালো কথা, ভালো কথা। হ্যাপি বার্থডে মোহিনী ম্যাম। এ আমার মায়ের পেটের ভাই, চেহারা দেখে মনে হয় সৎ ভাই। হাউ ডু ইউ ডু? নমস্কার। হাউ ডু ডু? বিদেশে যাওয়ার মানেই কি ওখানকার রঙে রাঙিয়ে যাওয়া? মোহিনী ম্যাডামকে দেখো, এত বছর বিদেশে থেকেও ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের রেওয়াজ এখনো বলেননি। কার ঘাড় ভেঙে? আপনি ঠিক বলেছেন, ওখানে এত বছর থেকেও আমি এখানকার কিচ্ছু বলিনি। তাহলে তো আপনার এখানকার কোনো গানও মনে আছে? হ্যাঁ আছে। আজ এনার জন্মদিনের খুশিতে হয়ে যাক একটা গান। হ্যাঁ ছোট গান। মেম সাহেব, প্লিজ গান মোহিনী না? ম্যাম প্লিজ। নিরাশায় ভরে জীবন, তোমায় খোঁজে মন সাথী রে, সাথী রে। ঠাকুর সাহেব, আজ কোনো ছুটির দিন নয়, আজ সর্বনাশের দিন। আর তাছাড়া যখন বিপদ আসে না, তখন দিন তারিখ আর ক্যালেন্ডার দেখে আসে না, বস্তা ভরে ভরে আসে। কেন, কি হয়েছে? ওই যে আমাদের 50 লক্ষ টাকার মাল এসেছিল না সমুদ্রের ধারে, ওগুলো ধরা পড়ে গেছে। ধরা পড়েছে? কে ধরেছে? জগাই, জগাই? কে জগাই? এই এলাকার বিরাট বড় মাস্তান। ও আমাকে বললো যদি ওকে 2 লক্ষ টাকা না দেওয়া হয় তাহলে আমাদের মালগুলো আটকে রেখে দেবে। মামা বাড়ি পেয়েছে নাকি? ওকে পুলিশের হাতে তুলে দাও। ঠাকুর সাহেব, আপনি জীবনভর জমিদারি করে এসেছেন, এটা আপনার গ্রাম নয় যে দারোগা বাবু আপনার প্রতিটা হুকুম মেনে চলবে আর আপনাকে তেলিয়ে যাবে। আর তাছাড়া স্মাগলিং এর ব্যাপারে পুলিশকে না ডাকাটাই ভালো। আর পুলিশকে ডাকলে আমাদের দুজনের জেল হবে। কার ঘাড় ভেঙে? আমি বলি ওকে 2 লক্ষ দিয়ে দেওয়াই ভালো, তা নাহলে আমাদের 50 লক্ষ টাকার মাল চলে যাবে। কার ঘাড় ভেঙে? ঠাকুর সাহেব।
এই নাও। এবার পথে এসেছো, আশা করি পরের ইনস্টলমেন্ট আপনা থেকেই পৌঁছে যাবে। আর যদি তা না হয় আর আমাকে আবার এখানে আসতে হয়, তাহলে কমিশনের সাথে সাথে মালও তুলে নিয়ে যাব, বুঝলে? চলো। চলবে। বিমানের আমার কথা মনে পড়তো? মনে পড়তো, সম্ভব হলেও দিনরাত্রির আপনার নাম জপ করত। যখনই সুযোগ পেত আমার কাছে ছুটতে চলে আসতো আর শুধু আপনার কথাই বলতো। ওই যে আপনার নুপুরটা ছিল না, যেটা কোথাও হারিয়ে গেছিল আর যার জন্য বিমানকে প্রচন্ড মার খেতে হয়েছিল। সেটা বিমান খুঁজে পেয়েছিল। সারাক্ষণ নিজের পকেটে নিয়ে ঘুরে বেড়ায়, বলে যে এটা ছোট মেম সাহেবের সম্পত্তি, নিজের হাতে ফিরিয়ে দেব। তুমি তো শুধু আমায় নুপুর সঁপে দিতে চাও বিমান, কিন্তু আমি তো আমার সব কিছু তোমায় সঁপে দিতে চাই। প্রণাম বড় মালিক। বিমান, একটা বদমাইশ 2 লক্ষ টাকা আমার থেকে জোর করে ছিনিয়ে নিয়ে গেছে। তোকে তার দ্বিগুণ উসুল করে আনতে হবে। হয়ে যাবে মালিক। আর আমি এও চাই যে ওই বদমাসটা আমার পায়ে লুটিয়ে পড়ে প্রাণ ভিক্ষা চায়। চাইবে মালিক। ঠিক আছে নায়েব মশাই, বিমানকে জগাইয়ের কাছে নিয়ে যান। তোমার দুটো কাজ করতে হবে। এক, তুমি মালিকের কাছ থেকে যত টাকা নিয়েছো তার দ্বিগুণ ফেরত দিতে হবে। 2, মালিকের পথে কোনো ধরনের গোলমাল না করার প্রতিশ্রুতি দিয়ে ওনার কাছে ক্ষমা চাইতে হবে। 2টো কাজ আমি অবশ্যই করব। 1, তোর মালিক আমাকে যত টাকা করে দিয়েছে তার 4 গুণ বেশি ওর থেকে নেব। আমার নাম হলো ঠাকুর দৌলত সিংহ। যদি আমি বিমানকে আদেশ না দিতাম তাহলে তুমি এখানে জ্যান্ত নয় মৃত আসতে। আমায় ক্ষমা করে দিন ঠাকুর সাহেব, আজকের পর আমি আর ভুল করে আপনার মাল ছোবো না। সে ভুলটা করলে আর আস্ত থাকবে না। এখন যেতে পারো। সুকুমার বাবু, নমস্কার। ইনি হলেন আমাদের মিলের নতুন মালিক। নমস্কার। আর ইনি হলেন এনার। নিশ্চয়ই ছেলে। এটা কি করে জানলেন? এনার ধরন ধারণ দেখেই আন্দাজ করা যায় যে ইনি মালিকের ছেলে। এনাকে চিনলাম না। ইনি আমাদের মিল মজদুরদের নেতা। দেশের নেতা নন, মিলের নেতা। বসুন আপনারা। সিংহ সাহেব, আমার নাম রায় বাহাদুর দৌলত সিংহ। আর আমার চাকরেরা আমাকে ঠাকুর সাহেব বলে সম্ভাষণ করে। বাড়িতে যারা কাজকর্ম করে তাদেরকে চাকর বলা হয় স্যার। মিলে যারা কাজ করে তাদেরকে মজদুর বলে সম্ভাষণ করা হয়। গাধাকে ঘোড়া বলে ডাকলে গাধার চাল তো আর পাল্টে যায় না। আমি এই মিলের মালিক। এখানে যারা কাজ করে তারা প্রত্যেকে আমার চাকর। আর যে চাকরের মনে তার মালিকের প্রতি সম্ভ্রম না থাকে, সেই চাকরের এই মিলে কোনো স্থান নেই। আমি এটা ভালো করে জানি যে আপনি সাতপুরুষের জমিদার। মিল চালানোর আপনার কোনো অভিজ্ঞতা নেই। আমার পরামর্শ মেনে নিজের চিন্তাধারা পাল্টে ফেলুন, নইলে একদিন আপনার মিল বন্ধ হয়ে যেতে পারে। সামান্য একটা চাকর হয়ে আমায় পরামর্শ দিচ্ছ? মিল বন্ধ করে দেওয়ার মানে হলো 5 কোটি যা লাগিয়েছি তা তো গেল একেবারে জলে, আর 1 কোটি টাকার লাভের গুড়টা পিঁপড়ে খেয়ে গেল। মালিক, যদিও আমার বলাটা সাজে না, ছোট মুখে বড় কথা, তবু বলছি সময়ের দাবির ভাষাটা এই যে আপনি আর দেরি না করে ওই কাগজে টিপসই লাগিয়ে দিন। আজ যাই ঘটেছে আমি তার জন্য ক্ষমা চাইছি। সিংহবাবু, মজদুররা জেদ ধরেছিল, নইলে আমি কিন্তু ধর্মঘটের বিপক্ষে। ইনি ক্ষমা চাইতে এসেছিলেন না গালি দিতে? এটা ক্ষমা চাওয়ার কোনো কায়দা নাকি? কোন যতক্ষণ ঠিক করে ক্ষমা না চাইবেন আমরা কাজে ফেরত যাবো না। হ্যাঁ, না, ভুল বলছো।
উনি মিলের মালিক। এটা কি কম কথা যে উনি মজদুরের কথার সামনে এসে মাথা নোয়ালেন, এখানে এসে ক্ষমা চাইলেন? এবার আমাদের কর্তব্য হলো যে আমরা নিজেদের পরিশ্রম আর সততা দিয়ে ওনার মন জয় করার চেষ্টা করি, যাতে উনি আমাদেরকে নিজেদের ভাই আর বাচ্চাদের মতো ভাবেন। হ্যাঁ করে তাকিয়ে দেখো না, চলো কাজে লেগে যাও। বলো মোহিনী, তুমি হঠাৎ এখানে? বাবা আপনার গায়ে হাত তুলেছিলেন, তার জন্য ক্ষমা চাইতে এসেছি। উনি তো নিজেই ক্ষমা চেয়ে নিচ্ছেন, তুমি আবার কষ্ট করে এলে কেন? বাবা যেভাবে ক্ষমা চাইলেন, আপনার জায়গায় অন্য কেউ হলে ধর্মঘট তুলিয়ে দিত না। আমি তো কখনোই ধর্মঘট করতে চাইনি। দেখো, ধর্মঘট করলে মালিকের তো শুধু টাকা পয়সার লোকসান হয়, কিন্তু মজদুরের হেসেলে উনুন জ্বলে না, পরিবার না খেতে পেয়ে মরে। আর তাছাড়া মালিক আর মজদুরের সম্পর্ক তো বাপ আর ছেলের সম্পর্কের মতো। বাপের উচিত নিজের ছেলের খেয়াল রাখা, আর ছেলের উচিত বাবাকে সম্মান করা। এতে কোনো দ্বিমত হতেই পারে না। কত ভালো হতো যদি বাবাও এতে একমত হতেন। প্রণাম মালিক। বিমান, তোকে আমার একটা কাজ করে দিতে হবে, আর খবরদার যেন সেটা কেউ জানতে না পারে। গলা কেটে ফেললেও মুখ খুলবে না, দিব্যি খেয়ে বলছি। এই লোকটাকে খুন করতে হবে। মালিকের আদেশ শিরোধার্য। কি হলো তোমার? আরে আরে, তোমার গা তো পুড়ে যাচ্ছে। তুমি কোথাও যেও না, আমি ডাক্তার ডেকে আনছি। না, ভয়ের কোনো ব্যাপার নেই তো ডাক্তারবাবু? না তেমন ভয়ের কিছু নেই, তবে সামলে থাকাটা খুব জরুরি। আমি কিছু ওষুধের নাম লিখে দিচ্ছি, একটু দামি, কিন্তু ওর জন্য খুব জরুরি। কত টাকা লাগবে ওষুধের জন্য? এই ধরে নিন 300 টাকার মতো। আচ্ছা, আমি যাচ্ছি। ওর শরীরটা বেশ খারাপ হয়েছে, ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছেন, চট করে গিয়ে নিয়ে এসো। ওষুধ? এই ওষুধগুলো তো বেশ দামি। আমি জানি। এই নাও। একটা কথা বলি, তোমার জবাব নেই। কার স্ত্রী দেখতে হবে তো? হ্যাঁ হ্যাঁ, তার মানে আমারও জবাব নেই। এটা ওখানে রেখে দাও। সুকুমারদা কোথায়? ও গেছে ওর দ্বিতীয় স্ত্রীর কাছে। দ্বিতীয় স্ত্রী? এই বস্তিটাই তো হলো ওর দ্বিতীয় স্ত্রী। দোল হোক, দীপাবলি হোক, ঈদ হোক, সকাল থেকে বেরিয়ে যায়, সববার খোঁজ খবর নেয়। নতুন জামা কাপড়ের, প্রদীপের, পটকার কারোর কোনো অভাব আছে কিনা। এটা তো দাদার উদারতা, কিন্তু আপনি দীপাবলির দিনে একই অবস্থায় রয়েছেন। ধন্যবাদ। আরে বাহ, সুকুমারদার পছন্দ তো ভারী সুন্দর। আহা, এটা তোমার সুকুমারদার পছন্দের নয়, এটা আমার ভাইয়ের পছন্দ। আপনার ভাইয়ের? হ্যাঁ। আপনি তো বলেছিলেন যে আপনাদের দুজনের কোনো আত্মীয় স্বজন নেই। ঠিক যেদিন আমি তোমাকে এই কথাটা বলেছিলাম, বোধহয় ভগবান শুনে নিয়েছিলেন, কারণ তার পরদিনই একটা লম্বা চওড়া হাট্টা কাট্টা ভাই পাঠিয়ে দিলেন আমার জন্যে। ওই যে আপনার নুপুরটা ছিল না, সেটা বিমান খুঁজে পেয়েছিল, সারাক্ষণ নিজের পকেটে নিয়ে ঘুরে বেড়ায়, বলে যে ওটা ছোট মেম সাহেবের সম্পত্তি, নিজের হাতে ফিরিয়ে দেব। বৌদি, এই নুপুরটা? এটা নিশ্চয়ই আমার ভাইয়ের, বিছানাটা তো ওরই। কিন্তু এত ছোট্ট নুপুর। আপনার ভাইয়ের নাম কি বিমান? হ্যাঁ। আরে, তুমি কি করে জানলে? যদি আপনার ভাইয়ের নাম বিমান হয়, আর যদি এই নুপুরটা তারই হয়, তাহলে জেনে রাখুন, এই দীপাবলি আমার জীবনের সবচেয়ে অমূল্য দীপাবলি। দিদি শিগগির এসো, দেখো তোমার জন্য আমি কি কি এনেছি। শাড়ি, পটকা, মিষ্টি, অনেক কিছু। এইসব ছাড়ো, দেখো তো কে এসেছে। চিনতে পেরেছো?
ছোট মেম সাহেব। বিমা, যবে থেকে বোধ বুদ্ধি হয়েছে আমার মন তোমাকে সর্বে সর্বা মেনে নিয়েছে। এ আপনি কি বলছেন? আমি জানি এই কথাগুলো বলার সাহস তোমার নেই, কিন্তু আমি এই সাহসকে সম্বল করেই বড় হয়েছি। ছোট মেম সাহেব। ছোট মেম সাহেব নয় বিমান, মোহিনী। আমাকে আমার নাম ধরে ডাকো বিমান। ছোট মেম সাহেব, কিন্তু আমি। তোমাকে আমার দিব্যি, তুমি আমার দিব্যি অমান্য করবে? এ আপনি কি বলছেন? আমি এই পৃথিবী ছেড়ে দিতে পারি, আপনার দিব্যি তো কি স্বপ্নে দেওয়া কোনো হুকুমও অমান্য করতে পারবো না। তাহলে আমাকে আমার নাম ধরে ডাকো বিমান। না, আমি। বলো না বিমান, আমার কান তোমার মুখ থেকে নিজের নামটা শোনার জন্য উতলা হয়ে রয়েছে। বলো বলো বলো। মোহিনী। আরেকবার বলো বিমান। মোহিনী। আরেকবার। মোহিনী। সুকুমার এখনো বেঁচে আছে কি করে বিমান? মালিক, সুকুমার বাবু খুব ভালো লোক। ও বেঁচে আছে কি করে? মালিক, ওর স্ত্রী আমার প্রাণ বাঁচিয়েছে, আমায় ভাই বানিয়েছে। ও বেঁচে আছে কি করে? মালিক, সুকুমার বাবুকে গোটা বস্তি দেবতা মনে করে, ওকে মেরে ফেলাটা ঠিক হবে না। বিমান, তো তুই আমাকে শেখাবি কি উচিত আর কি অনুচিত, আমাকে জ্ঞান দিবি? আমি তোকে এক্ষুনি শাস্তা করছি। রমেন, হরিহর, পিন্টু, মেরে ফেলাই কুত্তাটাকে। মালিক, এমন মারবো যে ভেউ ভেউ কেউ কেউ হয়ে যাবে। মালিক আমার কথা শুনুন। মালিক, মালিক, মেরে মালিক, ফেল। আমার কথা শুনুন। বাবা এসে গেছেন। না। বাবা দেখুন না, বিমানকে কেউ মেরে মেরে কাহিল করে দিয়েছে। তুমি এই খবরটা কোত্থেকে পেলে? আমি নিজে ওকে নিয়ে এসেছি। এখানে আনার কি দরকার ছিল? ও আপনার অতি বিশ্বস্ত সেবক, আপনার জন্য জেলও খেটেছে। তুমি প্রয়োজনের চেয়ে বেশি কথা বলছো মোহিনী। বাবা, আমার কথা শুনুন। আজকের পর তুমি বাড়ির বাইরে পা রাখবে না। যাও ভেতরে যাও। না বাবা। তোমায় একে খুন করতে হবে কার ঘাড় ভেঙে? কেন কারোর ঘাড় না ভেঙে খুন করতে পারি না? এটাই আর কি মারার সময় নয় শক্তি সাহা, ব্যাপারটা খুবই প্যাঁচালো বুঝলে। আরে ইয়ার কি তো তোর ভাই করছে রে। এবার বল, কাউকে খুন করতে হলে তার ঘাড় ভাঙতে হয় নাকি রে? যাকে এছাড়া কে? ওর নাম হলো সুকুমার, মোহিনী মিলের মজদুরদের নেতা। কার ঘাড় ভেঙে? চিন্তা করো না শেঠ, শক্তি পয়সার জন্য যাকে বলবে তাকে খুন করে ফেলবে, সে নেতাই হোক আর অভিনেতা। পুরো 1 লক্ষ নেব। এই নাও পুরো 50,000 টাকা অ্যাডভান্স। খুনটা তুমি করবে, কিন্তু খুনের অভিযোগ কারো ঘাড়ে গিয়ে পড়বে কার ঘাড় ভেঙে। তা কেমন করে? খুন করার পর ওর হাতে এই নুপুরটা গুজে দেবে। ইন্সপেক্টর, সে খুনি কে যে পুরো বস্তিটাকে অনাথ করে দিয়েছে? নাম আর ঠিকানা তো জানি না আমি, কিন্তু একটা চিহ্ন পেয়েছি সুকুমার বাবুর হাতের মুঠোয়, এই নূপুরটা। কিন্তু কিন্তু এই নুপুরটা তো আমার। তার মানে এই খুনটা তুমি করেছো? না ইন্সপেক্টর, এই খুন আমি কি করে করতে পারি? ইনি আমার জামাই বাবু, আমার দিদির স্বামী। দিদি, তোমার দিব্যি, আমার বিশ্বাস করে এই খুনটা আমি করিনি। বাজি কোথাকার, তুই সব মজদুরদের সম্বলটুকু কেড়ে নিলি, আমরা তোকে দিলে দিলে মারবো। আমার বিশ্বাস করুন, আমি এই খুন করিনি, বিশ্বাস করুন। গ্রেফতার করো ওকে। ইন্সপেক্টর, না! বাবা, আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমার বাবা যে মালিকের সেবা করতে করতে জীবনের শেষ নিঃশ্বাসটুকু উৎসর্গ করেছেন, ছোটবেলা থেকে আজ অবধি আমাকে যে পুতুলের মতো নাচিয়ে এসেছে,
সেই মালিক ছাড়াও যে অন্য কোনো মালিক আছে এ তো আমি কোনোদিন চিন্তাও করিনি। সত্যের আলো বাবা শুধু সেই সময় দেখতে পাওয়া যায় যখন উনি তা দেখান। সত্যের আলো যদি আমি আগে দেখতে পেতাম তাহলে আমার পাঠানো বোনটা বিধবা হতো না, জামাইবাবুর খুনের মিথ্যে অভিযোগ আমার ওপর আসতো না। মনে হচ্ছে কালের হাতে তুমি প্রচুর মার খেয়েছ। আমায় নিজের বিষয়ে সবকিছু খুলে বলো। দেখো না এই ফকিরের অভিজ্ঞতা তোমায় পথ দেখাতে পারে কিনা। বিমান, আমার বিশ্বাস ছিল বিমান, ভগবান আমাদের ভালোবাসাকে এভাবে শেষ করে দিতে পারেন না। ওই মালিকের দিব্যে যিনি সংসারের প্রতিটি জিনিসের সৃষ্টি করেছেন, যদি আমি মরেও যেতাম তাহলেও আমার আত্মা সর্বদা তোমার পাশেই থাকত। এটা এ কার দিব্যি খেলে তুমি? সেই মালিকের, যিনি এই সংসারের প্রত্যেক মালিকের মালিক, যিনি মানুষকে নিজের গোলামি করার জন্য জন্ম দিয়েছেন, কোনো মানুষের গোলামি করার জন্য নয়। এ কথা তুমি বলছো বিমান? হ্যাঁ মোহিনী, মনুষ্যতার এই আলো আমাকে এক মহাপুরুষ দেখিয়েছেন। এবার এই বিমান কোনো মানুষের গোলাম নয়, বিমান শুধু ভগবানের গোলাম। জানো বিমান, আজ আমার তপস্যা পুরো হয়েছে, ভগবান আমাকে সব কিছু দিয়েছেন। আমি খুব খুশি বিমান, ভীষণ খুশি। এবার আমার শুধু আরেকটা আকাঙ্ক্ষা আছে, সেটা তুমি পুরো করে দাও। বলো মোহিনী। আমাকে এখান থেকে কোথাও নিয়ে চলো বিমান। আমি তোমার এত সেবা করতে চাই, তোমায় এত ভালোবাসা দিতে চাই, যে ছেলেবেলা থেকে নিয়ে আজ পর্যন্ত গোলামের যত আঘাত তোমার শরীরে লেগেছে, আমার ভালোবাসার মলম তোমার সব ব্যথার উপশম করবে। তোমার এই আন্তরিক ভালোবাসাটা আমার সুদ ভেবে আরো কিছুদিন নিজের কাছে রাখো। তোমার ভালোবাসা পাওয়ার আগে আমার উপর মিথ্যে খুনের অভিযোগটা মুছে ফেলতে হবে। তুমি জানো এই খুনটার জন্য দায়ী কে? কে দায়ী তা আমি ভালো করেই জানি, কিন্তু সেই লোকটার উপর আঙুল তোলার আগে আমাকে সেই হাতগুলোতে হাতকড়ি পরাতে হবে যাদের জন্য আমার মায়ের মতন বোনকে অল্প বয়সে বিধবা হতে হলো। সত্যি সত্যি বলে দাও ঠাকুর, খুনটা কাকে দিয়ে করিয়েছে? আরে আমি আমার মরা বাপের দিব্যি খেয়ে বলছি, আমি সত্যি সত্যি বলছি, আমি শুধু ঠাকুরের ব্যবসায় অংশীদার। খুন টুনের ঝামেলায় আমার বাপও তো কোনোদিন জড়ায়নি কার ঘাট ভেঙে। মিথ্যে কথা সব। বল। আরে আমার ছেড়ে দে বাপ। পিস্তল। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। হ্যাঁ, কালো কাপড় পরে, হাতে কুকুর ধরে, ওটা কি বলে? হ্যাঁ, একদম অরণ্যদেব মনে করো কার ঘাড় ভেঙে। হ্যাঁ, এখন আমি যদি তোকে গুলি মেরে দিই তাহলে সরকার আমায় গ্রেফতার না করে পুরস্কার দেবে কার ঘাড় ভেঙে। কেন না তোর ওপর রয়েছে এখন সুকুমারের খুনের অভিযোগ। কি হয়েছে? বিমান 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 কোথায় বিমান? এখানে তো ছিল, কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, এটা তো কুকুর। বিমান কোথায়? এই তো এখানে ছিল। আপনি এক কাজ করুন, এই কুত্তাটাকে গ্রেফতার করে নিন। কুত্তাটা বেটা বিমানের সাথেই ওর চামচা কার ঘাড় ভেঙে। ভাগলামি ছাড়ুন তো, পুলিশ কুকুরকে অ্যারেস্ট করে না। তাহলে এক কাজ করুন, ওই কুকুরটাকে ছেড়ে দিন আর এই কুকুরটাকে গ্রেফতার করে নিন, তা না হলে বিমান আমার ছাড়বে না কার ঘাড় ভেঙে। বেদম আপনি ভয় পাবেন না, পুলিশ আপনাকে রক্ষা করবে। চলো তল্লাশি নাও। পুলিশ যা করবে তা তো করবে, কিন্তু এই বিমানের একটা ব্যবস্থা করতে হবে, আর তাও কার ঘাড় ভেঙে। তুই তাহলে তুই সেই যার জন্য আমার বোন আজ বিধবা হয়ে গেছে? কার কথা বলছিস তুই? তোর, যাকে তুই একটা আবল কুকুরের সামনে মেরেছিস, যার হাতে আমার নুপুর পাওয়া গেছিল, যার খুনের অভিযোগ আমার মাথায় ঝুলছে। বল, ওই দেবতার সমান মানুষটাকে তুই কেন মেরে ফেললি? বল সত্যি, বল।
তোকে বলতেই হবে আমার বোনকে ওর স্বামীর খুন কে করেছিল। বল বল সত্যি। সুকুমারের খুন আমি করেছিলাম। কেন করেছিলি তুই? কার কথা করেছিলি বল। ওই বটবেল আর ঠাকুর দৌলত সিংহ মিলে আমাকে দিয়ে গড়িয়েছিল। আমায় ক্ষমা করে দে আমার ভাইটি, ক্ষমা করে দে। আমি তোকে ভুল বুঝেছিলাম। কি বাজে বকছো বটব্যাল? একটা সামান্য গুন্ডার বয়ানে আমার নামে ওয়ারেন্ট বেরোবে? কার এত সাহস বেড়েছে? মৃত্যুমুখী মানুষের জবানবন্দিতে আদালত ফাঁসির হুকুম পর্যন্ত। দৌলত সিংহ প্রাণ দিয়ে দেবে, কিন্তু কোনো মতেই জেলের মধ্যে ঢুকে পচে মরবে না। ঠাকুর সাহেব, আমি তো সেই কারণেই বলছি যে বাড়িতে যত টাকা আর গয়না আছে সেগুলো নিয়ে চম্পট হন। আমি সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছি। আমাদের গোডাউন যে আছে না সমুদ্রের ধারে, সেখানে 2-4 ঘন্টা পরেই লঞ্চ এসে যাবে। তারপর আর কি, অন্ধকার রাতে দেশের বাইরে একদম কার ঘাড় ভাঙে। বুঝলেন তো? কি বুঝলেন? ওই কুকুরটা নিজের মালিকের খুনের হিসেব নিতে এসেছে। ওই হিসেবের খাতাগুলো, যেগুলো না জানি কত নিরপরাধ মানুষের রক্তে রাঙানো, তার হিসেব আদালত চাইবে। হিসেব? আমি দিচ্ছি হিসেব, কিন্তু তার আগে তোর নেমো খারামি আর তোর বিশ্বাসঘাতকতার হিসেব তোকে দিতে হবে নেমো খারাম। যতদিন তোমার গোলাম ছিলাম ততদিন তোমার অত্যাচার সহ্য করাটাকে নিজের কর্তব্য মনে করতাম, কিন্তু আজ বিমানের সামনে যে দাঁড়িয়ে সে তার শুভাকাঙ্ক্ষী নয়, তার বোনের নির্দোষ স্বামীর খুনি এক অপরাধী। বোনের শূন্য স্মৃতি ভাইকে তার ভাই ফোটার কর্তব্য পালন করতে বলছে, আর বিমান সেই প্রতিজ্ঞা পালন করেই ছাড়বে। ভুল করে যদি আঙুলটা চাপ দেয় তাহলে তোর এই প্রেমিকা বেচারি মারা যাবে। জগাই? হ্যাঁ, জগাই। আর জগাই যতক্ষণ নিজের শত্রুদের নাক মাটিতে না রগড়ে দেয় ততক্ষণ শান্তি পায় না। তোর হাতে আমার ছোট ভাইটা মারা গিয়েছে হারামজাদা, আমি তোকে শেষ করে ফেলবো। না, কিন্তু আমার মেয়েকে কেন ধরে রেখেছো? ঠাকুর, তুমি হয়তো ভাবছো যে এটা হচ্ছেটা কি। তা যা হচ্ছে তা হলো কার ঘর ভেঙে যে আমি হলাম ধান্দাবাজ মানুষ। কিন্তু তোমার ফালতু জাঁক আর জেদের জাতাকলে পড়ে আমি এখন হয়ে গেছি পুলিশের খাতায় ওয়ান্টেড। তাই ভাবলাম তোমার আমার যে চারানার পার্টনারশিপ আছে সেটা এখন কাজে দেবে না, সে কারণে আমি তোমার রুমাল সমেত কেটে পড়ার ধান্দা করলাম কার ঘর ভেঙে। বিমান। যে বিমান তোমার অবধি পৌঁছে যেতে পারে ভেবে দেখলাম সে তো আমার মতো বিটলেকে অত সহজে কেটে পড়তে দেবে না। তখন মাথায় আসলো জগাই। জগাই সর্দার, বিমানের পুরনো কুলশত্রু। তা আমি তখন ওর সঙ্গে হাত মেলালাম। এ ছিল আমার রূপকথা। এবার তোমার মিষ্টি মিষ্টি মেয়ের কথায় আসি। সেটা হলো আমার এই যে আকাট ভাইটা আছে না, ও এখন ফেলেছে তোমার মেয়েকে ভালোবেসে। বকবক বন্ধ কর কুত্তা। আমি জানতাম আপনি আমাকে কুত্তা বলবেন। আমি কুত্তা, আমার এই ভাইটা কুত্তা, আমার বুড়ো বাপ কুত্তা। আর আমি এও জানতাম যে আপনার মতো এত বড় বংশের আর পয়সাওয়ালা মানুষ এত সহজে নিজের মেয়ের হাত আমার এই আদরের অকর্মণ্য ভাইয়ের হাতে তুলে দেবে না। তাই আমি ভাবলাম যে কেননা বাপের চোখের সামনে তার মেয়ের ইজ্জতের তামাশা দেখা যায়। আমি তোকে শেষ করে ফেলবো, মেরেই ফেলবো। দেখলেন তো বাবা, এরাই কি আপনার বিশ্বস্ত বন্ধু?
যারা আপনার মেয়ের ইজ্জত নিয়ে খেলা করছে। আর ওদিকে বিমানকে দেখুন, আপনার এক কথায় আগুনে ঝাঁপ দিতে রাজি। আপনার জন্য সে নিজের প্রাণ দিতে তৈরি। আর আপনি আপনি তাকে প্রতিদানে কি দিয়েছেন? চাবুকের কালচিটে, জেল, মিথ্যে খুনের অভিযোগ। হ্যাঁ তো ভাই রোমিও, চল নিয়ে নে তোর জুলিয়েটের বাপের পাপের হিসেবটা। চল নিয়ে নে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। বিমান, বিমান হুঁশে এসো, তোমায় হাত জোড় করে বলছি। বিমান, আমার মেয়েকে বাঁচাও বিমান। এ আপনি কি করলেন? আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দিলেন। বিমান, তোর মতো বিশ্বস্তের খাতিরে প্রাণ উৎসর্গ করলে হয়তো সেই মালিক, যিনি সবার মালিক, আমার কিছুটা অপরাধ মকুব করে দেবেন। মালিক আর গোলামের শেষ হতে চলা এই যুগের তুই তুই হলি সর্বশেষ গোলাম, যে 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 মালিকদেরও মালিক হবে। মহিন মা, বিমা, মালিক হলে নই বিধাতা।